সবাইকে ওয়েলকাম। আমরা এই গ্রুপটাকে একটা নতুন নাম দিয়েছি, হীরা। আপনারা সবাই হীরার টুকরা এক একজন, এবং হবেন। দেশ এবং দশের সেবায় নিয়ে নিজেকে নিয়োজিত করবেন, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, এক একজন হীরার টুকরা। হ্যাঁ, তো হীরার পুরোটা হচ্ছে হোমিওপ্যাথিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটা আমি অনেক আগে একটা ফর্ম করেছিলাম, যাক সামহাও এটা আর অ্যাক্টিভ করা হয়নি। তো আমরা এই নামেই আগাতে থাকি। তো শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের হোমিওপ্যাথির পরম পুরুষ, আমাদের মহান পিতা, আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রতি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ডক্টর এইচ.সি. অ্যালেন, ডক্টর জেমস টেইলর কেন্ট, ডক্টর এইচ.সি. আচ্ছা, সরি, আমার ভুল হয়ে গেছে। পাশের একদম ডান সাইডে হচ্ছে ডক্টর ক্লার্ক, তার ছবি। আমি এটা এডিট করতেছিলাম, আসলে সময়ের সাথে আমি করতে পারিনি। তারপরে যাকে স্মরণ না করলেই নয়, মানে প্রচন্ড অকৃতজ্ঞ হয়ে যাব, প্রচন্ড মানে ছোট হয়ে যাব, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ডক্টর এম.এল. সেহগাল, যার কারণে, যার অনুপ্রেরণাই বলতে পারেন যে হোমিওপ্যাথিকে এই নতুন ভাবে চিনতে পারছি, বুঝতে পারছি। হোমিওপ্যাথি যে ডিফারেন্ট একটা টেস্ট অফ হোমিওপ্যাথি, টেস্টটা নিতে পারছি। আমি আরো অনেকের নাম স্মরণ করতে চাই এর সাথে। আমার শেখার জায়গায় যাদের কাছে আসলে কৃতজ্ঞ, সবার নাম ওইভাবে মনে আনা সম্ভব না, যেমন জর্জ ভিতুলকাস, আহ রাজন শঙ্করন, ফারুক জি মাস্টার, ইনাদের নাম না নিলেই নয়। হ্যাঁ, আমি যারা একদমই নতুন তারা তো বুঝতে পারবেন না এরা কি বলতেছে, উইল কি, আন্ডারস্ট্যান্ডিং। আমি তাদের জন্য অল্প 5-10 মিনিটে আমি একটু আলোচনাটা করে নিতে চাই। তো আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে ম্যান ইন ডিজিজকে ধরা, তাই না? মানুষ, অসুস্থ মানুষটাকে ট্রিটমেন্ট করা, তাকে বিবেচনা করা। কেননা আমাদের মহান পিতা কি শিখাই গেছেন? ট্রিট দ্য ডিজিজ, সরি, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। তাই না? মহান পিতার কথা। তাহলে আমাদের টার্গেট হবে কি? ধরেন যে একজন পেশেন্ট আপনার কাছে আসছে কফ নিয়ে, অ্যাজমা নিয়ে, ঠান্ডা লাগা নিয়ে, তাহলে আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে ম্যান ইন কফ, ম্যান ইন কোল্ড, ম্যান ইন অ্যাজমা। এইটার টার্গেট, আমরা তাকে বুঝবো, তার কি অবস্থা সেটাকে আমরা দেখার, বোঝার চেষ্টা করব, সে অনুযায়ী আমরা ওষুধ দিব। এই নিয়ে বিস্তর বিস্তর আলোচনা হয়ে গেছে। আমরা বলেছি পিকিউআরএস নিয়ে বলেছিলাম। পিকিউআরএস তো মনে হয় আপনাদের মনে আছে। পিকিউআরএসটা কি? কারো মনে আছে পিকিউআরএসটা কি? পিকিউআরএস, আমরা পিকিউআরএস বলতে কি বুঝি? পিকিউআরএস, peculiar, queer, rare, striking. স্ট্রাইকিং না, স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ। হ্যাঁ, তাহলে পিতে পিকুলিয়ার, অদ্ভুত, বিশেষ। স্কোয়ার হচ্ছে বিচিত্র, যেটা বিচিত্র ধরনের, অস্বাভাবিক। হ্যাঁ, রেয়ারটা কি? রেয়ার হচ্ছে দুর্লভ, বিরল। আর স্ট্রেঞ্জ হচ্ছে আজীব, আজব টাইপের জিনিস। তাই না? আমাদের এটা কে শিখাইছে? এটা কিন্তু আমাদের হ্যানিম্যানই শিখাইছে। কোথায় এটা বলা আছে? অর্গাননেই বলা আছে। ঠিক আছে, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা নতুন আসছেন তাদেরকে বলতেছে, আমাদের টার্গেট হচ্ছে আমরা রুগীর এই বিষয়গুলোকে খুঁজি। পিকিউআরএসটা কোথায়? পিকিউআরএসটা খোঁজার চেষ্টা করি, পেয়ে গেলাম তাহলে তো একদম বাজিমাত। ঠিক আছে, তো এটা একটা বিষয় নিয়ে আমরা বলতেছিলাম। আরেকটা বিষয় নিয়ে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে হচ্ছে মানে একটা জায়গা যে আমাদের আগে ভাগে কেন বুঝতে হবে। যেমন দেখেন, আমি গতদিন একটা ফেসবুকে ভিডিও দেখতেছিলাম। আমি একটা সময় পড়ালেখার খাতিরে ব্যাঙ্গালোরে ছিলাম প্রায় 2 বছর। তো আমি ব্যাঙ্গালোরের অলিগলি মোটামুটি, মানে ওল্ড ব্যাঙ্গালোর সিটি যেটা, আমি মোটামুটি সবই চিনতাম, জানতাম। আমার একটা মানে হ্যাবিট হলো আমি হেঁটে হেঁটে ঘুরতে পছন্দ করি। সকাল থেকে সন্ধ্যা হাঁটতে পারি। আমি হাঁটি, ঘুরি, এই করি, দেখি, সবকিছু চেনার চেষ্টা করি। তো আমি গলি গলি মোটামুটি চিনি। এবং আমার ফ্রেন্ড সার্কেল বলেন, যাদের সাথে মিশতাম, তারা বেশিরভাগই ছিল আইদার ট্যাক্সি ড্রাইভার, স্কুটি চালাতো, বা ওই যে আমরা সিএনজি বলি যেটা, সেটা ড্রাইভার। এরকম আমি একটু দরিদ্র এলাকায় থাকতাম, তাদের সাথে উঠবস করতাম আর কি। তো তাদের মেন্টালিটি আমি জানি, বুঝি।
তো গতদিন ভিডিওটা দেখতেছি, ভিডিওটাতে সে দেখাচ্ছে যে মিস্টার ফিজ আর কি, ভিডিও ব্লগার আর কি, ট্রাভেল ব্লগার। তো সে বলতেছে যে ব্যাঙ্গালোরে গেলাম, দেখেন আমাকে কিভাবে একটা সিএনজির ড্রাইভার আমাকে ঠকালো। তো আমি আগে থেকে জানি, আমি কনফিডেন্ট, আমি ব্যাঙ্গালোরে যদি ওই রাস্তায় যাই ওইভাবে, আমাকে সিএনজি আলা ঠকাতে পারবে না, কারণ আমি এটা জানি। তো আপনি যদি আপনার রুগীর নেচার, আপনার রুগীর বিষয় কি, আপনি যদি এটা আগে ভাগেই জেনে থাকেন, ক্যারেক্টার যদি জানতে পারেন, মেডিসিনের ক্যারেক্টার যদি আপনি বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু পেশেন্টটাকে মিস করবেন না, ডেফিনেটলি আপনি পেশেন্টটার একদম টু দা পয়েন্ট যেতে পারবেন। তো এরই ধারাবাহিকতায় আমরা মানে এই বিষয়টার ধারাবাহিকতায় আমরা বলতেছিলাম কি, আমরা বলতেছিলাম হচ্ছে আহ, আহ, যে মানুষ কি হয় মানুষের মনের মধ্যে, আমরা বলতেছিলাম কি যে আহ, আমরা যখন পজিটিভ থিঙ্কিং করি, আমরা যখন পজিটিভ থিঙ্কিং করি, ভালো জিনিস আমরা, ধরেন একটা খারাপ জিনিসের মধ্যেও কিন্তু পজিটিভ সাইড দেখা যায়, এইরকম আমরা যদি দেখি, পজিটিভ ভাবে দেখি, তাহলে হয় কি, তখন হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে কি সিক্রেশন হয়, হরমোন সিক্রেশন হয়। কি হরমোন সিক্রেশন হয়? হ্যাপি হরমোন সিক্রেশন হয়, ডোপামিন সিক্রেশন হয়। এরকম আমি হ্যাপি হরমোনের অনেকগুলো নাম বলেছিলাম, তাই না? হ্যাপি ডোপামিন, অক্সিটোসিন, এই টাইপের নাম বলছিলাম। আর আমার ভাবনা, আমার চিন্তা চেতনা, এগুলা যদি স্যাড হয়, খারাপ হয়, নেগেটিভ হয়, তখন আমার ব্রেনের মধ্যে কি হয়? স্যাড হরমোন সিক্রেশন হবে, তাই না? স্যাড হরমোনের নাম কি বলেছিলাম? হিস্টামিন। তো এই বারবার স্যাডনেস, স্যাড হরমোন বারবার সিক্রেশন হতে 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 আমাদের মস্তিষ্কে কি থাকে? নিউরোট্রান্সমিশন। এই নিউরোট্রান্সমিশন হিস্টামিনের মানে তৈরি করার রেটটা বাড়ায় দেয়। বারবার হিস্টামিন তৈরি হচ্ছে, বারবার হিস্টামিন তৈরি হচ্ছে, বারবার তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? ওই যে স্যাড হরমোন নিউরোট্রান্সমিটারে রং মেসেজ দিচ্ছে, দিয়ে ধীরে 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 হিস্টামিনের লেভেলটা বাড়ায় দিচ্ছে। আমি এটা পারলাম না, আমি এটা বুঝলাম না, আজকের কেসটা আমি ইগনেশে বললাম, আমার হলো না, আমি পারলাম না। এই যে পারলাম না 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 না, এই না না ভাবনাটা, না না বিষয়টা, হ্যালো, শোনা যায়? আপনারা আনমিউট, মিউট হয়ে থাকেন, আনমিউট হয়েন না। শোনা যায়। তো হ্যাঁ, তো এই যে বারবার রং মেসেজ কি করছে মস্তিষ্কে? আপনার এই হিস্টামিন বাড়াচ্ছে। হিস্টামিনটা কি করতেছে? হিস্টামিন বাড়ানোর ফলে আপনার যে ইমিউনোগ্লোবুলিন থাকে আমাদের মধ্যে, ইমিউনোগ্লোবুলিন আমরা যে টেস্ট করি না, আইজিই, অ্যালার্জি হলে আমরা টেস্ট করি আইজিই, আপনার ডেঙ্গু হলে আমরা টেস্ট করি আইজিজি। তো এই আইজিই, এই আইজিইটা বাড়তে থাকে। আইজি যত বাড়ে, স্নোফিল যত বাড়ে, আমরা বলি না স্নোফিল দেখি কারো যদি ঠান্ডা লাগার টেন্ডেন্সি বেশি থাকে, অ্যালার্জি হয়, র্যাশ ওঠে, তখন আমরা কি টেস্ট দিই? আইজি টেস্ট দিই। এটা তো আমরা সবাই জানি। তো এই আইজিটা যখন বৃদ্ধি পেতে থাকে, কিভাবে বৃদ্ধি পায়? ওই যে স্যাড হরমোন বাড়ছে, স্যাড হরমোনের ফলে হিস্টামিনের পরিমাণ বাড়ছে, ওখান থেকে আপনার আইজি বাড়ছে। তখন কি হয়? তখন হচ্ছে এই কফ শুরু হয়, কাশি, কাশি শুরু হচ্ছে, সর্দি শুরু হচ্ছে, নাক দিয়ে সর্দি পড়ছে, তাই না? অ্যালার্জিটিক রাইনাইটিস হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে এটা তো বডি সিগন্যাল দিচ্ছে যে তুমি ওগুলা চিন্তা করো না, তুমি নেগেটিভ ভাবে নিও না, সবকিছুতে নেগেটিভিটিটা দেখো না। কিন্তু আমি তো শুনছি না, আমি বারবার নেগেটিভ দেখতেছি। ও আমার দিকে কেন এরকম করে দেখালো, আমার বাচ্চা কেন এরকম করলো না, আমার বাচ্চা কেন ফার্স্ট হতে পারলো না, এই যে নেগেটিভ না 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 জাতীয় নেগেটিভ সেন্স, এখান থেকে আমার আইজিটা বাড়ছে। সর্দি শুরু হলো, ঠান্ডা লাগলো, অ্যালার্জিটিক রাইনাইটিস হলো, কিন্তু তাও ওই সিগন্যালটাও আমি দেখতে পেলাম না। আমি আরো বেশি হচ্ছে, হাই আল্লাহ, আমার তো কিছু হচ্ছে না, আমি এটা পারছি না, আরো বেশি বেশি করে আমার মধ্যে নেগেটিভিটি যখন তৈরি হচ্ছে, তখন এই অসুস্থতা সুপার লেভেল মানে কি? এই যে আমি কাশি দিলাম, এটা আপনি তো দেখতে পাইলেন, তাই না? বা আমার নাক দিয়ে সর্দি ঝরছে, আমরা পোটা যেটাকে বলি, তাই না? নাক দিয়ে পোটা পড়ছে, সেই পোটাটা আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে কি এটা সুপারফিশিয়াল লেভেলে আছে। কিন্তু আপনার মধ্যে কি হচ্ছে? আরো কাজ করছে, না না, নেগেটিভ জিনিসগুলো, নেগেটিভ ইম্প্যাক্ট গুলো বেশি বেশি করে আসছে, আস্তে আস্তে তখন কি হচ্ছে? এই সুপারফিশিয়াল লেভেল থেকে অসুস্থতা ডিপার লেভেলে চলে যাচ্ছে। অ্যালার্জিটিক রাইনাইটিস ছিল, সেটা তখন কি হয়ে যাচ্ছে? অ্যালার্জিক
ব্রঙ্কাইটিস তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনি আগে জানতেন না, এই যে জানলেন এখন কিন্তু আপনার মাথায় এটা কাজ করবে। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি ওই নেগেটিভিটি থেকে আর বাড়াতেই পারছে না, তখন আরো ডিপ থেকে আরো ডিপ লেয়ারে চলে যাবে, আরো ডিপ লেয়ারে চলে যাবে, শেষ পর্যায়ে যে এত ব্যাড প্যাথোলজি ক্রিয়েট করবে আপনি বুঝতেই পারবেন না। যক্ষা হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এই লেভেলে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে আমরা আমাদের এখানে এক একজন হীরার টুকরা যারা আছেন, তারা কি হচ্ছে, তারা এই বিষয়গুলো জেনে গেলেন। তো আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে পেশেন্টকে বুঝে তার মধ্য থেকে যে স্যাড পোরশন গুলো আছে সেগুলোকে রিমুভ করে ফেলা। স্যাড পার্ট যেগুলো আছে সেগুলোকে আপনাকে মুছে ফেলতে হবে। আপনি যদি মুছে ফেলতে পারেন ডেফিনেটলি আপনি ভালো করবেন, তাই না? আমি ওই যে বলতেছিলাম যে স্যাড পার্টটা কিরকম, ওই একটা পার্সন সানগ্লাস পরে আছে না, সানগ্লাসে যদি হলুদ রঙের গ্লাস পরে থাকে, এদিকে তাকালে হলুদ, এদিকে তাকালেও হলুদ। যদি গ্লাসটা সবুজ হয় তাহলে সবকিছু সবুজ সবুজ দেখবে, তাই না? আর যদি পার্সন আপনার স্যাড স্যাড গ্লাস পরে থাকে, গ্লাসটা যদি স্যাডনেসে ভরা থাকে, তাহলে যাই দেখবে তাই স্যাডনেস লাগবে। আমার দিকে তাকালেও আমাকে স্যাডনেস দেখবে, তাই না? আমাদের দায়িত্ব হলো ওই গ্লাসটাকে হটিয়ে দেওয়া, ওখানে হ্যাপি বিষয়টা ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মহান পিতা আমাদেরকে বলে দিয়েছে। আমাদের মহান পিতার এই এই ভাষাটা আমাদের মাথায় রাখতেই হবে। স্যার স্যামুয়েল হ্যানিম্যান যে কথাটা আমাদেরকে, স্যার হ্যানিম্যান কি বলেছেন? আই অ্যাডমনিস্ট, হি কিওর। হিটা কে? বিধাতা। আপনি আপনার দিক দিয়ে সর্বোচ্চটা করেন। আপনি আজকে পেশেন্ট দেখেন, পেশেন্ট দেখে ভালো করতে হবে এই দায়িত্ব আপনার না। আপনি আপনার 100টা দেন। সাকসেসের অন্যতম প্রধান শর্ত হচ্ছে আপনি আপনার 100টা দিবেন। আপনার বাড়িতে খিচিরমিচির হয়েছে, বউয়ের সাথে প্রবলেম আছে, বাদ দেন, দরকার নাই আপনার চেম্বার করার, ওই দিন আপনি রাখেন, অত ঝামেলা নেওয়ার দরকার নাই। কিন্তু আপনি যখন যে পেশেন্টটাকে সামনে নিয়ে বসছেন তাকে আপনার 100%টা দেন। ঠিক করার মালিক সে ঠিক করে দেবে। ঠিক আছে, এটা ছিল বিষয়। আমি দুটো মেডিসিন, দুটা না 4টা কেস আমি আলোচনা করেছিলাম, আপনারা তো অনেকেই দেখেছেন। আজকে একটা কেস দিয়েছি, সেই কেসের আপনারা আলোচনা অনেকে অনেকে ইয়ে করেছেন, কি বলে, কাকে দেখতে পেলেন? অনেকে দেখতে পেলেন হচ্ছে ভ্যানিলাকে, তাই না? আমি নাম মনে করতে পারছি না, অনেকে লিখেছেন ভ্যানিলা। তো ভ্যানিলার আমি বলেছিলাম, কি বলেছিলাম, ভ্যানিলার বলেছিলাম এলিমেন্ট ফ্রম ডিসহারমোনি অ্যাট হোম। ঠিক আছে, এইখানে ডিসহারমোনিটা কোথায় দেখলেন? এখানে কি আমরা ডিসহারমোনি দেখেছি? বাবার সাথে মায়ের ক্যাচাল, বা মায়ের সাথে ভাই বোনের ক্যাচাল, ভাই বোনের সাথে ভাইয়ের ক্যাচাল, এরকম কিছু দেখেছি? সেটা দেখিনি। এটা হলো আমরা দেখলাম এই মেয়েটার সাথে তার বাবা মার একটা কন্ট্রাডিকশন, তাই না? কিন্তু ভ্যানিলার ক্ষেত্রটা কি? ভ্যানিলার ক্ষেত্রে আমি একটু সোজা করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে মিলাবেন। আমরা এখানে এমন কেউ আছে যে রেসলিং দেখিনি, রেসলিংটা বুঝি না, এমন কেউ আছেন? থাকলে হাত তোলেন। কেউ পাচ্ছি না। আচ্ছা, আপনারা একটু কল্পনা করে নেন, রেসলিং তো আমরা দেখেছি, এই যে দুইজন মল্লযুদ্ধ করে, ঠিক আছে, আপনারা মনে করেন দেখেছি না? রেসলিং এর কি হয়? দুইজন পার্টি মারামারি করছে, একজন রেফারি থাকে, রেফারি কি করে? পড়ে গেলে ধাপ ধাপ করে 1 2 3 4 5 করে না? তো দেখা যাচ্ছে একজন যদি অন্যায় ভাবে করে, তখন কি করে? যে রেসলিং রেফারি থাকে, সে ওকে থামাতে যায়, এই বাবা তুমি এটা করা যাবে না। আবার যখন আরেকজন রেসলিং এর ইয়ে করে, তখন সে কি করে? আবার ওখানে যে থামানোর চেষ্টা করে, তাই না? তো তো কি হয়? রেসলিং এর রেফারি কিন্তু কারো পক্ষে না, এই পক্ষেরও না ও পক্ষেরও না, দুইজনের মাঝখানে। দেখবেন রেসলিং যারা দেখেন, ওই দুইজন মারামারি করতে করতে রেফারিকেও কিন্তু বসিয়ে দেয়। বিষয়টা বুঝেন ভালো করে। এই রেফারিটা হলো ভ্যানিলা। যখন কোন ফ্যামিলিতে এইরকম আপনার পেশেন্ট আসছে,
পেশেন্ট এসে তার সাথে কথা বলে আপনার মনে হবে যে সে এইরকম একটা কন্ডিশনের মধ্যে পড়েছে, আপনি তখন ভ্যানিলার কথা চিন্তা করবেন। ঠিক আছে, তাহলে যারা ভ্যানিলা বললেন তাহলে মেডিসিনটা ভ্যানিলা না, এই তো। আচ্ছা, এরপরে আমি আমার আমার ধারণা আপনারা সবাই পড়েছেন, আমার ধারণা আপনারা সবাই ইয়েটা পড়েছেন, কি বলে, আমাদের কেসটা পড়েছেন। আমি কেসটা বাহির করে আমি একটু আপনাদের সাথে একটু পড়ে শোনাই, আমার মতন করে একটু ব্যাখ্যা দিতে দিতে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ফাইলটা কই গেল? আচ্ছা, তাহলে এই কেসটা হলো একটা ভয়াবহ শ্বাসকষ্টের কেস, একটা অ্যাজমার কেস। হ্যাঁ, আমরা কিন্তু ছিলাম, আমি মনে হয় ছেড়ে ফেললাম যে আমি কেস শুরুর আগে উইল এবং আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাজমার যে বিষয়, ওখান থেকে আমি চলে আসছি। সরি, আমি ভেরি সরি, নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন না। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসবে অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে, আমরা যদি ট্রেডিশনালি বুঝতে পারি যে না সে এটা এই পেশেন্টের ওই পেশেন্ট, আমরা দিয়ে দিব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রতে ধরেন 80-90% ক্ষেত্রে আমি একটা টুলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা খোঁজার চেষ্টা করবেন এই পার্সনের মধ্যে উইল এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টটা কোথায়, এটা খোঁজার চেষ্টা করবেন। উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। উইল কি? উইল হচ্ছে আমার ইচ্ছা, আমি এটা করতে চাই, এটা করতে চাচ্ছি, এটা করব, এটা করা উচিত না, এই যে এই উইল। আর আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে আমার বুঝ শক্তি, আমি এটা বুঝতেছি, আমি এটা পারসিভ করতেছি। এই বিষয়টার মধ্যে যখন কনফ্লিক্ট হয়ে যায় তখন হচ্ছে পেশেন্ট অ্যাজমার সমস্যা নিয়ে ভোগে। ঠিক আছে, তো আপনারা সব সময় যে এটা হবে তা না, এটা রুলস না, কিন্তু আমি আপনাদেরকে একটা টুলস দিলাম, এই টিপসটা আপনারা কাজে লাগাবেন। আপনারা কেস টেকিং এর সময় ওই অ্যাঙ্গেলে, এটা আবার প্রিজুডাইজড হয়ে যেতে পারে, আমি প্রিজুডাইজড হতে বলবো না, আপনারা চেষ্টা করবেন ওই দিক থেকে তথ্য কালেক্ট করার, তাহলে আপনারা রোগীর মধ্যে ঢুকতে পারবেন, অনেক ধরনের ইনফরমেশন, অনেক ধরনের ইমোশনস আপনারা পেতে থাকবেন। নতুনদের কাছে হয়তো বা বিষয়টা একটু বুঝতে বা গিলতে সমস্যা হবে, কিন্তু আপনারা কনফিডেন্ট থাকেন, আপনারা থাকেন যে ডেফিনেটলি একদিন আপনারা বুঝবেনই। আপনারা থাকেন প্রথম দিনের প্রথম ক্লাস 1 মাস 2 মাস ক্লাস আপনাদেরকে ভালো লাগবে না, আমিও বিশ্বাস করি, কারণ আমারও ভালো লাগতো না, কিন্তু একটা সময় দেখবেন এগুলার বাইরে আপনারা কেস টেকিং করতে ইচ্ছা করছে না, এই ধারণা, এই চেতনার বাইরে আপনি আর রোগী দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, হ্যাঁ নজরুল ইসলাম ভাই বলেন। জি ভাই, ঠিকই বলছেন। যতটুকুই ক্লাস করছি এখন আসলে না বুঝলে এখন রোগীদেরকে আসলে প্রেসক্রাইব করতে মন চায় না, এটা একদম সত্যি কথা বলছেন। ঠিক আছে, এই জিনিসটা, এই ক্ষুধাটা তৈরি হবে। আমি তো আপনাদেরকে হাতে ধরে সব করে দিতে পারবো না, আপনার প্যারেন্টস এর মতন হাত ধরে ধরে আমি কিন্তু হাঁটানো শেখাতে পারবো না। আপনারা এখানে সবাই হাঁটা শিখে এসছেন, অনেকজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে অনেক অনেক বছর ধরে প্র্যাকটিস করেন, আদার্স মেথডে করেন, এই মাইন্ড টেকনিকে, মাইন্ড মেথডেও বিভিন্ন জায়গায় আপনারা গেছেন, সেখান থেকে অর্জন করেছেন। কিন্তু আমি আপনাদের মধ্যে একটা ক্ষুধা তৈরি করে দিতে যাচ্ছি। শোনেন, কখনোই রুব্রিক্সে ফোকাস করে আগাবেন না। রুব্রিক্সে ফোকাস করে আগাইছেন তো ধরা খেয়ে গেছেন, এটা মাথার মধ্যে যে গুরু যাই শিখাক, মূল কথা এটাই। আমি একদম জিস্টটা ডাইজেস্ট করা জিনিস আপনাদেরকে বলতেছি। পেশেন্টের ফোকাস কোন জায়গায় সেটাকে ধরার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি সাকসেস হবেন। আপনার 100% চেষ্টা করেন, আপনি হবেনই। হ্যাঁ, আমরা রুব্রিক্স শিখবো, আমরা অবশ্যই রুব্রিক্স শিখবো, রুব্রিক্সের ভাবনা বুঝবো, সবই বুঝবো, কিন্তু আপনি যখন প্রেসক্রিপশন করবেন তখন রুগীর ভাবনা অনুযায়ী আপনি প্রেসক্রিপশন করবেন। ঠিক আছে, তাহলে ভুল হওয়ার চান্স নাই। তো যাক, কেসটা আলোচনা করি, অন্যদিকে চলে যাচ্ছি বারবার। তো প্রচন্ড অ্যাজমা, প্রচন্ড শ্বাসকষ্ট, রোগীর বয়স হচ্ছে 30 মতো, 29-30 বছর, আমি 30 লিখছি, 28 থেকে 30-এর মতন হবে। সে রুয়েট, আপনারা তো চেনেন রাজশাহীতে রুয়েট আছে, রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা ডেভেলপার কোম্পানিতে সে ইঞ্জিনিয়ারিং মানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে। সাইট ইঞ্জিনিয়ারিং বলবো না, উনি মূলত ওই যে ডিজাইন, তারপরে ড্রাফট, এই কাজগুলো উনি ভালো করেন, ওই হিসাবে তিনি চাকরি করেন। এবং একজন ইঞ্জিনিয়ার আমি ধরে নিচ্ছি তার বেতন 50+,
হবে আর কি। রাজশাহীতে আর ঢাকার মতো বেতন হয় না, কিন্তু তারপরেও 50,000 মানে রাজশাহীতে অনেক টাকা। এরকম সে একটা কোম্পানিতে চাকরি করে। ফ্যামিলি কন্ডিশন অনেক ভালো, সে যদি চাকরি নাও করে নো প্রবলেম, তার ফ্যামিলি প্রচুর আছে, প্রভাব প্রতিপত্তি সবকিছুই আছে, নাম করা ফ্যামিলি। তো গত 5 বছর ধরে সে অ্যাজমাতে ভুগছে, 4-5 বছর আর কি, আমি এগুলো সব মানে একটা আনুমানিক ইয়ে দিয়েছি, 4 অথবা 5 বছর থেকে সে অ্যাজমাতে ভুগছে, সাথে তার কফ উঠে। তো কোনো কিছুতেই সে উপকার পাচ্ছিল না, কোনো মেডিসিনই তার ধরছে না। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, এই ডাক্তার ওই ডাক্তার, প্রফেসর থেকে শুরু করে সব ডাক্তার তার ট্রাই করা হয়ে গেছে, কিন্তু কোনো মেডিসিনে তার কোনো কাজ হচ্ছে না। তো শেষমেশ অ্যালোপ্যাথি ডাক্তার বলছে যে আপনি অ্যান্টি অ্যাংজাইটির মেডিসিন মানে তাকে সাজেশন করছে যে এগুলা এগুলা খান। তো অ্যান্টি অ্যাংজাইটির মেডিসিন একজন শিক্ষিত মেয়ে সে তো বুঝেই যে সাইকিয়াট্রিক পেশেন্টরা সাধারণত এগুলা ইয়ে খায়, এলোপ্যাথি ডাক্তার, মেডিসিনের ডাক্তার কেন আমাকে এরকম ইয়ে দিচ্ছে, বা চেস্ট স্পেশালিস্ট কেন আমাকে এটা দিচ্ছে, এই বিষয়টা মাথায় কাজ করছে আর কি। তো পেশেন্ট বলছে যে আমি ভালো ছিলাম, কিন্তু কয়েক বছর আগে আমি একটা মেয়াদ উত্তীর্ণ কফ সিরাপ খেয়ে ফেলেছি, তারপর থেকে আমার সিমটম গুলো বাড়া শুরু করে, শ্বাসকষ্টটা শুরু হয়। এই সমস্যাটা আমার ছোটবেলা থেকেই। তো শ্বাসকষ্টের জন্য ছোটবেলায় আমাকে অনেকবার হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তো সিজন পরিবর্তনের সময় আমার ঠান্ডা লেগে যেত, তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে নাক দিয়ে পানি পড়া, কফ ওঠা, ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। তো বেসিক্যালি রোগীর ছিল হচ্ছে আহ, আহ, মানে ছোটবেলা থেকে অ্যাজমা। হ্যাঁ, ইনফ্যান্টাল অ্যাজমা যেটাকে বলে, আপনারা ইনফ্যান্টাল অ্যাজমা দিয়ে সার্চ দিলে গুগল অনেক সিমটম, অনেক ইয়েটি আছে, এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তো ইনফ্যান্টাল অ্যাজমা ছিল, সেটা তখন তো ভালো হয়েছে। এরপরে 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত সে অনেক ভালো ছিল, তখন তেমন কোনো কষ্টই তার হয়নি। কিন্তু 24 বছর বয়সে তার আবার শ্বাসকষ্ট শুরু, অ্যাজমার সমস্যাটা আবার শুরু হয়ে গেল। কষ্টটা এত ভয়াবহ আকার ধারণ করলো যে খুবই মানে আনটলারেবল হয়ে গেল আর কি, বেশ কষ্ট হওয়া শুরু হলো। তো 24 বছরের পুরনো অ্যাজমা শুরু হলো, কারণটা কি হতে পারে? আপনি কেস টেকিং তো বিভিন্ন প্যাটার্নে করতে পারেন, আমি একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। 24 বছর তার ইনফ্যান্টাল অ্যাজমা ছিল, নো ডাউট, এবং সেটা কিন্তু ভালোও হয়ে গেছে, সেটাও রুগী বলল। কিন্তু 24 বছর বয়সে তার আবার পুনরায় অ্যাজমা শুরু হলো, কারণটা কি হতে পারে? এটা কিন্তু কমন সেন্স, বুঝছেন, এটা হোমিওপ্যাথি না। আমাদের বুঝতে হবে যে 24 বছর বয়সে তার কি এমন হলো যে তার আবার অ্যাজমাটা শুরু হয়ে গেল। এই 16 বছর বা 18 বছর বয়স থেকে আমরা সাধারণত কি বলি, আমরা আমরা এটা জানি, আমরা যারা সাইকোলজি নিয়ে পড়েছি বা এমনি বিভিন্ন ধরনের গল্প কথা, রূপকথা পড়ি, তারা জানে যে এই টিনেজ টিনেজ বিশেষ করে আপনার টিন তো শুরু হয় কোথায় থেকে? 13 থেকে টিন শুরু হয়, তাই না? 12 এর পরে 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 পর্যন্ত আমরা টিনেজ বলি, তাই তো? তো বেসিক্যালি 16 বছর থেকে বা 15-16 বছর থেকে 24 বছর, এই এই বয়সটাকে বলে হচ্ছে ওয়ান্ডার এজ, ওয়ান্ডার ইয়ার্স, ওয়ান্ডার ইয়ার্স, গোল্ডেন ইয়ার্স বলে, গোল্ডেন ইয়ার্স বলে। ঠিক আছে, একটা ব্যক্তির এই সময়টা হচ্ছে গোল্ডেন টাইম। কেন গোল্ডেন টাইম, এটা কি আমরা জানি এই সময়টাকে কেন গোল্ডেন টাইম বলে? বলতে পারবেন কেউ? এই 13 বছর বলেন বা 14, আমি 14 বাদ দেন, আমি 16 বছর, 16 বলতে আমি বুঝাচ্ছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এই 18 পর্যন্ত এই বয়সটাকে কেন গোল্ডেন ইয়ার বলে, এটা কি আপনারা জানেন কেউ? আচ্ছা, আমরা ধরে নিলাম আপনারা জানেন কিন্তু বলতে চাচ্ছেন না। তো বেসিক্যালি ভালো করে খেয়াল করেন, এই বিষয়গুলো বোঝার আছে, এটা হোমিওপ্যাথির বাইরের জ্ঞান। এই সময়ে কোনো রেসপন্সিবিলিটি থাকে না, এই সময়ে কোনো বাচ্চার, ম্যাক্সিমাম বাচ্চার 1-2% এটা ধাতব্য না,
বাবা নাই মা নাই, তার এখন ফ্যামিলি রেসপন্সিবিলিটি চলে আসছে, বিষয়টা আলাদা। কিন্তু আমি ম্যাক্সিমাম ইন জেনারেল কথা বলতেছি, এই সময় কোনো রেসপন্সিবিলিটি থাকে না। আপনার সবকিছু ওই সময় ব্যক্তির সবকিছু খুব ভালো চলে, সব ধরনের ফ্রিডম তার লাইফে থাকে, সে ডিসিশন নিতে পারে যে আমি এদিকে যাব, আমি এই ওয়েতে যাব। ওই সময় দেখবেন যে অনেকে সিগারেট খাওয়া ধরে। বাবা মা কি চাইবে যে সন্তান সিগারেট খাক? কিন্তু চাইবে না। বিকজ অফ গোল্ডেন ইয়ার, তার ফ্রিডম, এই কারণে সে কিন্তু সিগারেট খাওয়াটা ধরতে পারতেছে। অন্য যে কোনো কিছু করতে পারে একজন। ওই এই বয়সটাকে আমরা খুব গুরুত্ব দিই না। বলা হয় যে লাইফের উন্নতির সোপানটা এই স্তর থেকে তৈরি হয়, তাই না? এই বয়সে সে যে কিছু যা ইচ্ছা তা করতে পারে, সব ধরনের সুবিধা তার এই বয়সে থাকে। এই বিষয়টা আপনাদেরকে কিন্তু স্মরণে রাখতে হবে। অনেকে এই 16 থেকে 24 বছর বয়স, এটাকে বলা হচ্ছে গোল্ডেন ইরা। মনে থাকবে, গোল্ডেন ইরা, স্বর্ণের যুগ বলে, স্বর্ণ যুগ, গোল্ডেন ইরা। আর আমার এই কেসের মেয়েটির ভোগান্তি শুরু হয়েছে 24 বছর বয়স থেকে। কেন? এই টাইপের প্রশ্ন আসলে আপনারা সরাসরি কোশ্চেন জিজ্ঞাসা করবেন, একদম সরাসরি ডাইরেক্ট প্রশ্ন করতে হবে। এই কেনর উত্তরটা জানতে গেলে আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করতে হবে। আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আপনারা লিখে রাখেন, আপনারা অবশ্যই লিখে রাখবেন, টিপসটা লিখে রাখেন, কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন ডাইরেক্টলি যে আপনার লাইফে কি কোনো ব্রেকআপ আছে, কোনো ব্রেকআপ হয়েছে? এই বয়সের মানুষ, এই বয়সে কি হয়, ছেলে তো, আমি ছেলে ছিলাম, আমার তো এই বয়স পার করে আসছে, আমিও জানি। যদি আমার পাশে আমার ভিডিও, আমার মনে হয় মা বাবা দেখতেছে, বলাটাও একটু ইয়ে দেখাই, আমার বাচ্চাও হয়তো শুনতেছে, তারপরে বলি, এই বয়সটা কিন্তু যারে দেখি লাগে ভালো, মন মন সেতে কি গানটা ভুলে গেলাম, মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো, তাই না? গান আছে না আমাদের, ডিফারেন্ট আছে, একটা সুন্দর গান আছে, মন সে তো চাই বলো, যারে লাগে, যারে দেখি লাগে ভালো। তো এই বয়সটা এরকমই। তো এই বয়সে খুবই স্বাভাবিক, এখন তো খুবই স্বাভাবিক যে রিলেশনশিপে জড়ানো। তো এই জন্য এই প্রশ্ন একবার ডাইরেক্টলি জিজ্ঞাসা করবেন যে আপনার লাইফে কি কোনো ব্রেকআপ আছে? আপনি বলবেন এভাবে যে আমার মনে হয় আপনার লাইফে রিলেশনে কোনো মানে খুব বড় ধরনের একটা ব্রেকআপ আছে, আপনার কোনো একটা লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ, আপনার রিলেশন কি খুব খারাপ ভাবে, করুণ ভাবে ব্রেকআপ হয়েছে, এরকম কোশ্চেন করবেন। আপনার সম্পর্কের মধ্যে, আপনাদের রিলেশনের মধ্যে, আপনার রিলেশনের মধ্যে কি কোনো রং কিছু হয়েছে কিনা, এটা জানার চেষ্টা করবেন, ডাইরেক্ট কোশ্চেন করেন। আমিও এই রুগীকে এই প্রশ্নই করেছিলাম। রুগী উত্তর দিচ্ছে যে না না না, আমার কোনো ব্রেকআপ হয়নি, আমি এখনো রিলেশনটা চালিয়ে যাচ্ছি। তাহলে রিলেশন চালিয়ে যাচ্ছেন, তাহলে অ্যাজ মানে আমার কাছে আসছেন কেন? এটা হলো বড় প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আমি করিনি, আমি আমাকে করছি, আমার মনের মধ্যে এই কোশ্চেনটা করছি, আজকে তাহলে কেন আসলেন? তো রুগী বলছে যে ওয়েদার চেঞ্জ হওয়া মাত্রই আমার ঠান্ডা লেগে যেত এবং ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হতো। তো আমি বললাম এখন তো মানে সে আমার সামনে কথা যখন বলতেছিল, দেখেন আমাকে খেয়াল করেন, এরকম করতেছিল, মানে শ্বাসটা খুব গাঢ় নিচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তো আমি বললাম যে আর কি হয়? তো রুগী বলছে যে আমি যদি বাইরের কিছু খাবার খাই বা অনেক বেশি খাবার খাই, তখন আমার এই সমস্যা অনেক বেশি অনুভূত হয়, আমি তখন এই কষ্টটা অনেক বেশি পাই। আমি জিজ্ঞাসা করলাম আপনার ঘুম কেমন হয়? তো বলে ঘুম ঠিক মতন হয়, কিন্তু কফের কারণে আমি ঘুম মানে কম ঘুমাতে যায়, রাত্রেবেলা তার কফটা বাড়ে, এই কারণে সে মানে যতক্ষণ না ঘুম ধরে ততক্ষণ সে বিছানায় যায় না। তো কাজ করতে করতে আমি যখন টায়ার্ড হয়ে যাই তখন খুব দ্রুত ঘুমায় পড়ি। তো মাঝে মধ্যে এই কফের কারণে আমার ঘুম ভেঙে যায়, আমি জেগে উঠি, জেগে একদম তাকাই, চোখ বড় বড় করে তাকাই। তো আমি বললাম চোখ খুলেন, আর আর কি করেন? সবসময় কোশ্চেন করতে গেলে আরেকটা প্যাটার্ন হচ্ছে রুগীর শেষ কথার 2-4টা ওয়ার্ড আপনার প্রশ্নের মধ্যে ঢুকাই দিবেন। যেমন এই রুগী বলল ঘুম ভেঙে যায়, আমি চোখ খুলে তাকাই। তো আমি তখন প্রশ্ন করলাম কি আপনি চোখ খুলে তাকান আর, মাঝে মধ্যে চোখ খুলে তাকান আর, তখন রুগী উত্তর দিচ্ছে চিন্তা করছে, ডাক্তার সাহেব বাস আর কিছু না। ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে সে বলল। তো
তো এই চিন্তা করলে আর আপনি কিন্তু আবার সাইলেশিয়া নিয়ে নেবেন তা কিন্তু না, ওইটার বিষয়টা আলাদা। সাইলেশিয়ার প্রেজেন্টেশন কি বলেছিলাম, সেটা যখন চেম্বারে প্রথম ঢুকবে তখন তার মধ্যে ঢোক গিলাটা থাকবে, কিন্তু এই পেশেন্ট কিন্তু প্রথম থেকে আমার সাথে স্বতঃস্ফূর্ত হয়ে কথা বলছে, ঠিক আছে। তো এবার যখন পেশেন্ট বলল বাস এটাই আর না, তো এই যে বাস দ্যাটস অল, এই টাইপের কথা যখন পেশেন্ট বলবে এর অর্থ কিন্তু এটাই শেষ না, আরো কিছু আছে। পেশেন্ট ধরেন বলছে যে আমি কফ নিয়ে ভুগতেছি, আমার কোমরে ব্যথা, আমার পেটে ব্যথা, আমার এই সিমটম, আমার এটা ওটা অমুক তমুক, আর কিছু না, আর কিছু না, দ্যাটস অল, আর কিছু না ডাক্তার সাহেব। এই কথাগুলো যখন বলবে এগুলো কিন্তু সব না, এগুলোই আসলেই সব না। আপনি তাকে আরো জিজ্ঞাসা করুন, তাকে আরো প্রশ্ন করুন, আরো প্রশ্ন করুন, আরো প্রশ্ন করুন, জিজ্ঞাসা করতে থাকুন। দেখেন আমি যত জনের কাছে একদম বড় বড় যারা আছে তাদের কাছে, তাদেরকে বলতে তারা প্রায় বলে থিঙ্ক থিঙ্ক, আরো চিন্তা করুন, আরো চিন্তা করুন, আরো চিন্তা করুন, আরো ভাবুন, আরো জিজ্ঞাসা করুন আর ভাবুন। তো যাক, সে যখন বাস না বললে এবার তো আমাকে আবার কনভারসেশনটাকে আবার লাইনে তুলতে হবে, তুলে নিয়ে সামনের দিকে আগাতে হবে। তো আমি পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি বিয়ে শাদী করেছেন? তো পেশেন্ট বলছে যে না। তো তাহলে কি লজ্জায় আসেন? তখন একটা লাজুক একটা ইয়ে দিল। হ্যাঁ, তো এই পেশেন্টের সাথে তার ভাবি আসছিল, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স হিসাবে। তো আমি যখন প্রশ্নটা করে ফেললাম রিলেশন করে, আর মেয়েটা যখন একটু কাঁচুমুচু করে একটু লজ্জা পাইলো, তখন মানে আমার হঠাৎ করে নিজেই মনে হলো যে প্রশ্নটা তো ভাবির সামনে করা ঠিক হলো না। রিলেশন থাকলে কেউ কখনো এরকম ভাবি বা অন্য কেউ হলে সাধারণত বলতে চায় না, ভাবির সাথে হয়তো ফ্র্যাঙ্ক হলে বলবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্য কেউ থাকলে রিলেশনশিপ, গোপন রিলেশনশিপের কথা কিন্তু বলতে চায় না। এটা আমার করা উত্তর হলো, মানে প্রশ্ন করাটা ঠিক হলো না। তো আমি তখন ভাবিকে বললাম যে প্লিজ আপনি একটু ওই ঘরে পাশের রুমে যে একটু বসেন। তো ভাবি ওই রুমে চলে গেল। তা আমি আবার পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কাউকে কি ভালোবাসেন টাসেন? হ্যাঁ, আমি কিন্তু খুব ফ্রেন্ডলি বলি, আমি খুব ইয়ার্কি ফাজলামু ফাজলামু বলবো না, একটা ইয়ে রাখি, কিন্তু আমি খুব আমার চেম্বারে আমার পেশেন্টদের সাথে আমি কিন্তু একটু রসিকতাও করি। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি করি বলে আপনাকে করতে হবে তা না, কিন্তু কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলি। আপনি যখন এই টাইপের কোশ্চিন গুলা করবেন, তার ভেতরের কথাগুলা, লাভারের কথা আপনি জানতে চাচ্ছেন, তার রিলেশনশিপের কথা জানতে চাচ্ছেন, হ্যাঁ, আমি অনেক পেশেন্টের সাথে কথা বলেছি, তারা তাদের পরকীয়ার কথাও পর্যন্ত আমাকে বলেছে। কখন বলে মানুষ এই কথাগুলা, এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে অবশ্যই, আপনি যখন পেশেন্টকে বুঝাবেন যে আপনি তার প্রতি খুব আন্তরিক, আপনি খুব আন্তরিকতার সাথে তাকে প্রশ্ন করতেছেন, আপনি খুব ইগারলি, আন্তরিকভাবে, কর্ডিয়ালি আপনি তার কাছ থেকে জানতে চাচ্ছেন, তখন কিন্তু রুগী এই কথাগুলো আপনাকে বলবে। খুব গুরুগম্ভীর ভাবে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে জেনে রাখুন রুগী আপনাকে উত্তর দেবে না, উত্তর দিবেই না। আপনি যদি নিজের গায়ে, আপনি যে ডাক্তার, আপনি একটা বড় ভ্যাটাং ডাক্তার আর কি, আপনার গায়ে একদম ডাক্তারের ট্যাগ লাগাই নিয়েছেন, বুঝছেন, আপনি এবার প্রশ্ন করেন এইভাবে, আমি ডাক্তার, তুমি বলো, এই বলো কার হয়েছে, জিন্দেগিতে সে আপনাকে উত্তর দিবে না। আপনাকে বন্ধুর মতন করে, আপনজনের মতন করে, প্রেম ভালোবাসা জড়িত রিলে, মানে আবেগ জনিত কণ্ঠে আপনাকে তাকে জিজ্ঞাসা করতে, আপনি কি রিলেশনের মধ্যে আছেন, আপনি কোনো সম্পর্কে আছেন, ভালোবাসা টালোবাসার মধ্যে জড়িয়ে আছেন, প্রেম ভালোবাসা আছে, এই ধরনের প্রশ্ন করতে হবে আন্তরিকতার সাথে। আপনি যদি এরকম না করেন সে উত্তর দিবে না, আপনি করে দেখেন, আপনি খুব গুরুগম্ভীর ভাবে করেন, আপনার সাথে উত্তর দিবে না, আপনাকে খুব আন্তরিকতার সাথে করতে হবে। তো যাক, পেশেন্ট এবার উত্তর দিল যে হ্যাঁ, আগের বার কিন্তু বলছিল না, এবার কিন্তু উত্তর দিল। তো পেশেন্ট বলছে ডাক্তার সাহেব আমি 1 বছর থেকে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছি। কেন? বলে পেশেন্ট বলছে কারণ প্রত্যেক ডাক্তারই আমাকে মেন্টাল ডিপ্রেশনের ওষুধ খেতে বলছে, অ্যাংজাইটির ওষুধ খেতে বলতেছে, এন্টি অ্যাংজাইটির ওষুধ খেতে বলতেছে। এখানে আমাকে নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। দেখুন, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে ডিগ্রি পাস করা ছেলে, ব্যবসা করে, সে কে? তার লাভার। সে ডিগ্রি পাস করা ছেলে, ব্যবসা করে,
আমার বাড়ির লোকজন মনে করে যে সে একজন ভ্যাগাবন্ড, তার কোনো চাকরি বাকরি নাই, তার লাইফ স্টেবল না। যদিও সে ভালো ব্যবসা করে, অনেক ভালো ইনকাম করে, ব্যবসাটা তার নিজস্ব, নিজের স্টার্ট আপ, সে নিজেই দাঁড়াইছে, সে তো তার বাপ মার উপরে নির্ভরশীল না, বরং সে তার পরিবারকে ভালোভাবে চালাচ্ছে। তাহলে চিন্তা করেন, এরকম ছেলেকে সে পছন্দ করছে। তো কি ঘটছে এই 4-5 বছরের রিলেশনে? পেশেন্টের প্যারেন্ট কি করছে, ওই ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে না। কারণ এই মেয়ে হলো রুয়েট থেকে পাশ করা, সিভিল ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ভালো স্যালারি ড্র করে। আর তার বয়ফ্রেন্ড, মানে ওই যে হবু স্বামী যার সাথে বিয়ে হওয়ার চিন্তা করছে, সে সে একটা বিজনেসম্যান, সিম্পল বিজনেসম্যান, নিজস্ব স্টার্ট আপ নিজেই ইয়ে করছে। সে ভালো করছে ঠিক আছে, কিন্তু বিজনেস কি সবসময় একই রকম যাবে? মেয়ের ফ্যামিলির লোকজন মনে করছে ওই ছেলে হচ্ছে একটা রাস্তার ছেলে, পরিচয়হীন ছেলে, বিজনেস করে, তার কি পরিচয় দিব? আমরা মেয়ের ফ্যামিলি, আমাদের স্ট্যাটাস অনেক সম্ভ্রান্ত, আমাদের সামাজিক প্রতিপত্তি সম্পন্ন, আমাদের একটা নাম আছে সোসাইটিতে। আর ওই ছেলেটার ফ্যামিলিতে ওটা হলো মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, এই জন্য তাদের ওই বিয়েতে মত নাই। এটাই হলো মূল থিম। আমি মূল থিমটা, ফোকাসের বিষয়টা বলতে, এটাই হলো মূল থিম, বুঝছেন? দেখেন এই কেসটা যারা যারা পড়েছেন, আমার ধারণা আপনাদের তো জসিমের সিনেমা যারা দেখেছেন, তাদের কিন্তু একটা সিনেমার কথা মনে হয়ে যাওয়ার কথা। বাংলা সিনেমাগুলো এইভাবেই তৈরি হয়, এগুলো কিন্তু আমাদের ঘরের ঘরের কাহিনী। আপনি পাবেন এই মেডিসিনটা হ্যানিম্যান ইউজ করতেন, কিন্তু এটা হিডেন থেকে গেছে সামহাউ, যে কোনো ভাবেই হোক এটা হিডেন থেকে গেছে, আসেনি। আমরা তো ওই যে ছকের মধ্যে চলে যাই, ছকের মধ্যে চলে গেলে তো আমরা এই মেডিসিনের দিকে ঠিকভাবে যেতে পারবো না। তো যাক, আলোচনায় আসি। তো পেশেন্ট বলছে যে এর মধ্যে সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে, খুবই তিক্ত হয়ে গেছে। আমার ফ্যামিলির লোকজন, মানে আমার বাপ ভাই, ওই ছেলের বাসায় যায়, বাসায় যায় ওর বাপ মাকে থ্রেট করে আসছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, খুবই ভালো করে বিষয়টা চেষ্টা করেন। ছেলের বাপ মা কি করেছে, ওই ছেলের বাড়িতে যে থ্রেট করে আসছে। পেশেন্টের বাবা খুবই ডোমিনেটিং, ডিক্টেটরিয়াল, ক্ষমতাবান লোক, এই শহরে একজন ক্ষমতাবান লোক, টাকাওয়ালা লোক। সে কি করলো, তার মেয়ের হবু হাজবেন্ডের বাবা মা, মানে ওই মেয়ের শ্বশুর শাশুড়ি, হবু শাশুর শাশুড়িকে শাসিয়ে আসলো। তো পেশেন্ট বলছে অ্যাকচুয়ালি সমস্যা শুরু হয় আমার বাবার বেস্ট ফ্রেন্ড তার ছেলের জন্য আমার সাথে বিয়ের প্রপোজাল নিয়ে আসে। তো আমি তাকে বললাম, এরপরে আপনি রিফিউজ করে দিলেন? তো রোগী বলছে, জি, এরপর থেকে তো আমার মেন প্রবলেম শুরু। তো আমি এরকম অনেক কেস দেখেছি ভাই, এরকম সত্য কথা, আমার ছোট লাইফে অনেক কেস দেখেছি। হ্যাঁ, ছেলে মেয়ে, আবার এরকমও দেখেছি যে ছেলে মেয়ের বিয়ের বিষয়ে বাবা মা ডিসিশন দিয়ে দিচ্ছে, বিয়ে ঠিক করে ফেলতেছে, মেয়ে ছেলে রাজি হয়ে যাচ্ছে, বাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে আমি ঠিক করে তোমাকে এখানেই বিয়ে করতে হবে, কোনো ইয়া হবে না। কিন্তু বেসিক্যালি কি এরকমটা হওয়া উচিত? আপনারা একটু চিন্তা করেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে, আপনারাও বিয়ে সাথে করেছেন, এটা জামানা তো আলাদা, জামানা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এরকম কিন্তু হওয়া উচিত না। জীবন সাথীকে প্রত্যেকেরই অধিকার আছে খুঁজে নেওয়ার, ভালোবাসার পাত্র, এই ডিসিশনটা তাদের নিক, এটাই হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি হয়, বাবা মা ডোমিনেটিং করে, ডিক্টেটরিয়াল হয়। হ্যাঁ, এই মেয়েটার ক্ষেত্রেও কিন্তু হয়েছে, বাবা ডোমিনেটিং, বাবা নিজে নিজেই ঠিক করলো যে তার বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, বাবা তাকে বলছে যে তুমি রেডি হও, তোমার আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে। তাহলে চিন্তা করেন কতটা ডোমিনেটিং পারসন সে। হ্যাঁ, আপনারা কিন্তু কাউকে দেখলাম না এলিমেন্ট ফ্রম ডোমিনেটিং নিয়েছেন, ডোমিনেট কিন্তু করলো। ঠিক আছে? তো পেশেন্ট বলছে যে রিফিউজ, আমি তাকে জিজ্ঞাসা কি করেছিলাম যে আপনি কি রিফিউজ করে দিলেন, তাই না? তো পেশেন্ট বলছে যে রিফিউজ মানে আমি তো কিছুই জানতাম না যে সে মানে বাবার বন্ধু আর কি, আমাকে প্রপোজাল পাঠিয়েছে তার ছেলের জন্য। হ্যাঁ, আর আমার বাবা আমাকে ডাইরেক্টলি বলছে যে তোমার বিয়ে আমি ঠিক করে ফেলেছি, যাও তুমি স্টুডিওতে যে খুব সুন্দর করে কটা ছবি তুলে নিয়ে এসে আমাকে দাও। মেয়েটি কিছুই জানে না, মেয়েটি
মেয়েটি কিছুই জানে না। আর বাবা কি বলল? বাবা বলল যাও ছবি তুলে আসো, তোমার বিয়ে দিয়ে দেবো। মেয়েটার কথা ভাবেন, মেয়েটা কতটা দুঃখে আছে, কতটা কতটা তার ভিতরে কি হচ্ছে সেটা একবার ভাবেন। পেশেন্ট বলছে যে আমি আমার বাবাকে বললাম অন্তত পক্ষে কাউকে কথা দেওয়ার আগে তো তুমি আমার সাথে কথা বলতে পারতে, কি করছো, কি ঘটছে, আমাকে তো কিছুই বলছো না, কিছু তো বলো। আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি অন্য কাউকে বিয়ে করব না। ছবি দেওয়ার প্রসঙ্গ তো আসেই না। হ্যাঁ, আমি মানে মেয়ে বলতেছে যে এই ছবি দেওয়ার বিষয়টা যদি না থাকতো তাহলে আমার বাবা তো আমাকে মনে হয় জানাতোই না, সরাসরি বিয়ের ইয়েতে নিয়ে যে বিয়ের আয়োজনে নিয়ে যে আমাকে বলতো কবুল বল। ছবির প্রসঙ্গটা আসার পরে না আমি বুঝতে পারলাম যে আমার বিয়ের কথাবার্তা চলছে। চিন্তা করেন বিষয়টা কিরকম ইন্টারেস্টিং একটা ঘটনাটা কিরকম, মানে কাহিনীটা খুব সিনেমেটিক কাহিনী। দেখেন আমাদের প্রত্যেকটা রোগীর লাইফ হিস্ট্রিতে আমরা একটা সিনেমা বানাতে পারি, ডেফিনেটলি আমরা বানাতে পারি। এই মেয়েটার কথা ভাবেন, এই মেয়েটা বেসিক্যালি খুবই মাইল্ড, এর ফেসটা খুবই লাভিং ফেস, আমার দেখানোর সুযোগ থাকলে আমি দেখাবো, খুবই লাভিং ফেস, খুবই কেয়ারিং, খুবই প্লেজারিং। একদিন সে বিগড়ে গেল, সে ডিসিশন নিল যে আমি আমার বাবার সাথে লড়াই করবো, ফাইট করব। ঠিক আছে, আমি বিয়ে করব না, দেখি তারা আমাকে কি করে বিয়ে করে, বিয়ে দেয়, তারা আমাকে কি করে বিয়ে করায়। খুবই ইন্টারেস্টিং। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু বললাম আর কি। এটাই বেসিক্যালি প্রেসক্রিপশন পয়েন্ট আর কি, প্রেসক্রিপ্টিং পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো পেশেন্ট বলছে যে আমি আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে গেছি, আমি বলেছি দেখেন আমার বাবা কি করছে, আমার মতামত না নিয়ে সে এগুলো কি করলো, কি করছে, তার বন্ধুর ছেলেকে আমার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমাকে না জানে, আমি তার ছেলের বন্ধুকে বিয়ে করব না। কিন্তু প্রত্যেকেই বলছে না তোমার বাবার বন্ধুর ছেলে এই করে ওই করে, এটাই তোমার জন্য বেটার। কিন্তু আমার কাছে মনে হয় আমি যাকে ভালোবাসছি তো তাকেই ভালোবেসেছি, আমি তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবো না, আমি অন্য কাউকে বিয়ে করব না। এইভাবে দিন দিন সিচুয়েশন আরো খারাপ হতে লাগলো। তো আমি বললাম আপনি একগুঁয়ে হয়ে গেছেন, আপনি আপনাকে জেদ চেপে ধরেছে তাই না? তো পেশেন্ট উত্তর দিল যে হ্যাঁ আমি একগুঁয়ে হয়ে গেছি, তারা যত জেদ ধরবে আমি তার ডবল জেদি হয়ে থাকবো। তো আমি বললাম আহ মানে পেশেন্ট বলছে যে আমি বাবা মা ভুলে আমার বাবা মার ভুল যতদিন না ভাঙবে, আমি যতদিন তাদেরকে কনভিন্স না করতে পারবো ততদিন আমি লাইফে সুখী হতে পারবো না। সিচুয়েশন শুরু হয়েছে তাহলে জেদ থেকে, এবং সিচুয়েশন দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। তো পেশেন্ট বলছে আমি তাদেরকে খুব শান্তভাবে, মাইল্ড ভাবে, পোলাইট ভাবে কনভিন্স করার চেষ্টা করছি, বাবা প্লিজ, বাবা প্লিজ, মা প্লিজ আমার সম্পর্কটা মেনে না, মা একটু ইয়ে করো না, মা প্লিজ তুমি তো মা, তুমি একটু করো, বাবা প্লিজ আমি ছেলেটাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তার সাথে আমাকে বিয়ে দাও, আমি সত্যি সত্যি আমি একদম হৃদয় দিয়ে ভালোবাসি, আমাকে বিয়ে দাও। আমি খুব শান্তভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। তো বিষয়টা দেখেন, সে যতই ডাউন হোক, মাথা নত করুক, সে যতই হাম্বল হোক, সে যতই মাইল্ড হোক, যতই সে প্রেইং করুক, বেগিং করুক, তার জেস্টার সে যতই এরকম মাথা নত করুক, এল্ডিং হোক, এই বিষয়গুলা কিন্তু কোনো কিছু চাওয়ার, কোনো কিছু পারমিশন চাওয়ার কিন্তু রং ওয়ে, আপনার ভালো করে বুঝেন। হ্যাঁ, মেয়ে কিন্তু এটাও বলতেছিল যে আমার অন্য ভাই বোনরা জাস্ট করে ফেলে তারপরে বলে, একটা কিছু পছন্দ করে ফেলছে, করার পরে বলে, তারপরে বলে যে আমি এটা করেছি, এটা করে ফেলেছি, বাস বাবা মা ওটা মেনে নিতে বাধ্য। কিন্তু আমি ওইভাবে আমার বাবা মার কাছে ডিমান্ড করি না, আমি সব সময় তাদের কাছে মাইল্ড ভাবে, মাইল্ড টোনে কথা বলি, লো টোনে কথা বলি। তো আমি তাকে বললাম যে তারপরে কি হলো, তারা কিভাবে নিল, আপনি যে এত কিছু বললেন এভাবে মাইলটনে হ্যান ত্যান। পেশেন্ট বলছে যে আমি যেহেতু খুব জোরাজুরি করছি না, আমি তো খালি বেগিং করছি, মাথা নত করে বেগিং করছি,
কিন্তু জোর দিয়ে খাটায় ওইভাবে বলছি না, তাই তারা ভেবে নিচ্ছে আমি হয়তো একদিন এরকম করতে করতে এক সময় হয়তো ওই ছেলের কথা ভুলে যাব, আমি মেনে নেব। আমি যখন এই পয়েন্টটা বুঝতে পারলাম যে এটা আমার ভুল হয়ে গেছে, আমি অন্যদের দেখেছি, আমার অন্য ভাই বোনদের দেখেছি যে তারা একগুঁয়ে হয়, তারা বাপ মা কিছু বলে তারা প্রোটেস্ট করে, হ্যাঁ, তাদের যা প্রয়োজন তারা তা আদায় করে নিচ্ছে, এখন তারা সবাই হ্যাপি। আর আমি সেই জায়গায় হ্যাপি থাকার পরিবর্তে আমি মাইল্ড, আমি সবার জন্য চিন্তা করতেছি, এই করতেছি ওই করতেছি, আমি সেই জায়গায় দয়া প্রার্থনা করতেছি, আমি পাচ্ছি না। আমি বললাম আমি মানে আমি সেই জায়গায় দয়া প্রার্থনা করছি, তো তখন আমি বললাম সরি আপনার এই দয়া প্রার্থনার বিষয়টা বুঝলাম না। তো পেশেন্ট বলছে যে আমি জাস্ট তাদের কাছে বেগিং করছিলাম, হ্যাঁ, আমি তাদেরকে দিতেই হবে, আমাকে এই ছেলের সাথে বিয়ে দিতে হবে, এরকম কোনো জোর আমি করছিলাম না। তো দেখেন, খুব স্বাভাবিক। আমি একটা খুব ছোট্ট ঘটনা শেয়ার করি, তাহলে আপনারা এই বিষয়টা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। এটা কেসের মধ্যে না, আমি বোঝানোর জন্য বলছি। রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন, হ্যাঁ, সিল্ক সিটি ট্রেন ধরে নর্মাল কোচে আপনি যাচ্ছেন, ঠিক আছে। এই একটু পর পর ফেরিওয়ালা অমুক তমুক আসে, ভিখারিও আসে। ভিখারি, হ্যাঁ বাবা দেন আমাকে, দেন বাবা আমাকে দেন, করে কিনা এই অভিজ্ঞতা তো আপনাদের আছে, বাসের মধ্যেও আছে, এরকম হয়। আপনি দিলে দিলে যাও মাফ করো, আমাদের ম্যাক্সিমাম কথা মাফ করো, ওই সামনে দেখো, এগুলো তো বলি, তাই না? তো কেউ যদি আপনার কাছে ভিখারি মানে ভিক্ষা চায়, দয়া চাই বা কিছু চায়, আপনি কিন্তু খুব সহজেই না বলে দিতে পারেন। কিন্তু এই হিজড়ারা যখন আসবে আপনার কাছে, সেটা এই টাকা দে, তালি দিল আর মনে করেন যে টাকা দে, দিবি না, এই আনবে না, আপনি কিন্তু হিজড়াকে অ্যাভয়েড করতে পারেন না। যতই আপনি ঘুমের ভান করে থাকেন না, বাবা আমি পড়ে যাচ্ছি কেন, ঘুমের ভান করে থাকেন না কেন, সে কিন্তু আপনাকে উঠাই টাকা দেন, আপনাকে দিতে বাধ্য করবে। আপনাকে তাকে না বলাটা আপনার জন্য কঠিন হবে। আমি এই বিষয়টা বুঝাতে চাচ্ছি, কেউ যদি এরকম প্রেম করে এ করে, সে কিন্তু পাবে না। তো যাক, আমি তাকে বললাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি হাল ছেড়ে দিয়েছেন? তো প্রশ্নটা করলাম কারণ মেয়ের ফ্যামিলি এখনো রাজি না, ছেলের সাথে বিয়ে দিতে হবে, মানে বিয়ে দিতে হবে এটা নিয়ে একদমই রাজি না। এর মধ্যে 5 বছর কেটে গেছে, এত আকুতি, এত বিনতি, এত অনুনয়, এত বিনয়, এত প্রেয়ার, এত বেগিং, এটা সত্ত্বেও প্যারেন্ট রাজি হচ্ছে না। তো রুগীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি হাল ছেড়ে দিয়েছেন? দেখেন, আমি ইগনেশিয়া চিন্তা করেছিলাম, ভাবলে ইয়ে হবে না। ইগনেশিয়া ইগনেশিয়া কি করে? ডিসকনসার্টেড, ডিসকন্টেন্ট আমি ভুল করে লিখেছিলাম, ডিসকনসার্টেড। সে কিন্তু ডিসকনসার্টেড, সে বলে না। সে কি করলো? হাঁপ ছাড়লো বড় করে, কার কথা বলছেন? তো আমি বললাম কার আবার কথা বলতে পারি? আমি আবার হিয়ালি করে বললাম। তো রুগী বলতেছে যে, রুগী বলল প্রবলেমের। হ্যাঁ, আমিও বলতেছি যে হ্যাঁ, এটাও একটা প্রবলেম। ভালোবাসা সব সময় কষ্টকর, প্রবলেমেটিক। ভালোবাসা হলো আগুনের দরিয়ায় ঝাঁপ দেওয়ার মতো। প্রেম ভালোবাসা অত সোজা না। ভালোবাসলেন আর পেয়ে গেলেন তা কিন্তু না। আমার মনে হয় আপনি জিনিসটা ভালো করে বোঝেন। কারণ রুগী বলছে যে আপনি যেভাবে ভাবছেন এটা কিন্তু অতটা কষ্টের না। কষ্টের বিষয়টা হলো আমার বাবা মা বিষয়টা বুঝতে চাচ্ছে না, কারণ তারা অন্য কারোর সাথে আমার বিয়ে দিতে জোর করছে। আমি এটাও জানি যে তারা আমাকে এভাবে বিয়ে না দিয়ে বসে রাখবে না। এখন আমি যেভাবে 5 বছর কাটাই দিচ্ছি এরকম করে বসে রাখবে না। কোথাও না কোথাও, আজকে এই ফ্রেন্ডের ছেলে, কালকে ওই ফ্রেন্ড, তাদের তো প্রতিপত্তি পরিচিতির সমস্যা নাই, কোথাও না কোথাও তারা আমাকে জোর করে বিয়ে দিবে। কিন্তু তাদের বোঝা উচিত আমি তাকে ছাড়া, তাকে কে? ওই ছেলে, ওই তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি তাকে কতটা ভালোবাসি। তা আমি বললাম এটাই তো আপনার মনের কথা। তা আপনার মনের কথা, কিন্তু তারা তো এটা মানছে না। তাদের তাদের সাথে আপনি কেন জোরাজুরি করছেন না? আপনি তো আপনি তো শিক্ষিত মেয়ে, আপনি ভালো ইনকাম করেন, ছেলে বলছেন ভালো ব্যবসা আছে, ভালো ইনকাম করে, পালিয়ে গিয়ে বিয়ে করছেন না কেন? হ্যাঁ, আমি কিন্তু এভাবে কথা বলি, লিখছি ভদ্র ভাষায়। পালিয়ে যেয়ে বিয়ে করছেন না কেন? রুগী বলছে আমি যদি তাই করতে চাইতাম তাহলে তো একদিন এটা করেই ফেলতাম। আমি এটা করতে পারবো না, কারণ আমার এটা ব্যক্তিত্বের, পার্সোনালিটির সাথে যায় না, মোরালের সাথে যায় না। হ্যাঁ, মোরালের সাথে যায় না। সেনসিটিভ মোরাল ঠিক আছে, মোরালের সাথে যায় না। আমি এটা কখনোই করতে পারবো না।
আমি আমার পিতামাতাকে এভাবে আঘাত দিতে পারবো না। আমি 4 বছর ধরে আমার 4 বা 5 বছর ধরে আমার পিতামাতাকে কনভিন্স করার চেষ্টা করছি। আমি তখন জিজ্ঞেস করলাম, সেও কি অপেক্ষা করছে? কন্ট্রাডিকশন, ওই যে আপনারা বারবার বলতেছেন যে ভ্যানিলার ওই ছেলের চাপ, ওইদিকে ছেলে চাপ দিচ্ছে কিনা এবার একটু জানা দরকার। এই কারণে জিজ্ঞেস করলাম, সেও কি অপেক্ষা করছে? পেশেন্ট মাথা ঝুঁকে বললো হ্যাঁ। তো আমি তাকে বললাম, এত ভালোবাসেন আপনি তাকে, তাকে তাকে ছাড়বেন না তাই তো? তখন রুগী বলছে যে না। তো আমি তাকে বললাম যে আপনি কি এই রিলেশনশিপটা ভেঙে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবেন? সে বলল না, আমি কখনোই করব না। বাবার বন্ধুর সাথে যখন আমার সম্বন্ধটা, বাবা তার বন্ধুর ছেলের সাথে যখন সম্বন্ধটা পাকা করে ফেলে, তখনই আমার বোঝা হয়ে গেছিল যে আমার এই সম্পর্কটা নিয়ে ভুগতে হবে, কেউ আমার দিকে এগিয়ে আসবে না। তো আমাকে যদি জোর করে, ধরেন আমাকে যদি কেউ, রুবি বলছে যে ধরেন আমাকে যদি কেউ জোর করে বিয়ে, তারা জোর করে বিয়ে দিতে চায়, বিয়ে ইয়ে করে, আমি কবুল বলবো না, আমি কবুল বলবো না। তো যাক, তার প্রসঙ্গ আমার বোঝা হয়ে গেছে। তো আমি একটু আরেক ওয়েতে কথা নিয়ে যাচ্ছি যে আপনার জব কেমন চলছে, সেখানে কেমন করছেন? তো বলছে যে হ্যাঁ ভালো করি, ভালোই চলছে। তো আমি বললাম যে আপনার তো জব করার স্বাধীনতা আছে। হ্যাঁ আছে, আমি কখনোই এরকম অনুভব করিনি যে আমার ঘরে বসে থাকতে হবে বা আমাকে পড়ালেখা করে এই রেস্ট্রিকশন কখনোই ছিল না যে জবে যাওয়া যাবে না, ইঞ্জিনিয়ার বানালো। সব ধরনের স্বাধীনতা আছে, আমার পরিবার আমাকে সব ধরনের স্বাধীনতা দিয়ে রেখেছে। তো আমি তখন বললাম, শুধুমাত্র বিয়ে করার স্বাধীনতা দেয়নি তাই তো? তখন পেশেন্ট বলছে হ্যাঁ। তো আমি বললাম, মানে তাকে বলতেছি যে 4 বছর ধরে আপনি তাদেরকে মানানোর চেষ্টা করছেন, কনভিন্স করার চেষ্টা করছেন, আর তারা কনভিন্স হচ্ছে না তাই তো? তখন বলছে হ্যাঁ। তো আমি বললাম, তার মানে তাকেই বিয়ে করবেন? হুম। বলছে, হ্যাঁ। আপনি শিওর তাকে বিয়ে করবেন? বলছে, হ্যাঁ আমি করব। আমার মাথা ঝুঁকায় তো, লাজুক মেয়ে অত তার ইয়ে করে বলে না, বলতেছে যে হ্যাঁ আমি তাকেই বিয়ে করব, আমার বিয়ে হয় হবে তার সাথে, নাহলে আমি কখনোই বিয়ে করবো না। শিওর? বলছে শিওর। একটু কর্ডিয়াল করে নিলাম। তো তার যেহেতু আসলে শ্বাসকষ্ট হচ্ছিল, আমি তো অনেক দীর্ঘ কনভারসেশন করতেছিলাম, তো তার শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমি সাধারণত ওষুধ ওইভাবে দিতে চাই না, এখন দিলে অনেক ঝামেলা হয়, ডিসচার্জ মিসচার্জের ব্যাপার স্যাপার থাকে। তো তাকে দিলাম যে মুখে খাই নেন। তো এবার খেয়ে বললাম যে পাশের রুমে বসে থাকেন, পরে দেখছি কি হয়। তো 15 মিনিট পরে পেশেন্ট আসছে। পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব, আমার বুকের ভিতরে যে চাপ বোধটা ছিল সেটা চলে গেছে। হ্যাঁ, এবং দেখলাম ওই যে কথা বলতেছিল, এরকম এরকম করতেছিল, এই ইয়াটাও না একদম স্বাভাবিক হয়ে আসছে। এই ছিল আমার কেস। আমি কেসটা পড়ে শোনালাম, অনেক বড় লাগলো, বিরক্তও মনে লাগলো। অনেকে নতুনরা তো বলবেন যে দূর, এটা কি ক্লাসের মধ্যে আমাকে নিয়ে আসছে, ভালো লাগতেছে না, এইভাবে হয় নাকি হোমিওপ্যাথি? কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, মানে উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের রেসপেক্টের সাথে বলছি, হোমিওপ্যাথি এটাই। আমরা যেটা আসলে করে আসছি সেটা কিন্তু প্রকৃত হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ম্যান ইন ডিজিজটাকে দেখেন। ঠিক আছে, আমার কেস তো এতক্ষণ ধরে পড়লামই। হ্যাঁ, এবার একটু প্রথম দিন তো একটু 15-20 মিনিট চেয়ে নিচ্ছি, আমি অল্প ইয়ে করব, ব্যাখ্যা পরে করব। তো এইটাকে যদি আমি সামারাইজড করি, প্রথম কাজ হচ্ছে আপনি একটা কেসকে ছোট্ট করে নিয়ে আসবেন, সামারাইজড করবেন। আমাদের দুই একজন লাকি, তারপরে আরো দুই একজন সামারাইজড করেছেন। সামারাইজড করার প্র্যাকটিসটা করা উচিত। সামারাইজড আপনি যদি করতে শেখেন, তাহলে ডেফিনেটলি আপনি অনেকখানি আগায় গেলেন। সামারাইজ করা শিখতে হবে। তো এই যে কেস আমি যা দিয়েছি এর মধ্যে কিন্তু কেস হয়ে গেছে, কিন্তু তার সাথে আমার আরো কিছু কথোপকথন ছিল, ওগুলো আমি দেওয়ার প্রয়োজন বোধ করিনি, আপনারা বেশি অ্যামালগেট হয়ে যাবেন। তো আমি এইটা নিয়ে একটা মেডিসিনকে পড়াবো, তো এই কারণে আমি আরো কিছু জিনিস আপনাদেরকে আজকে একটু ঢুকাই দিই, একটু আপনাদের মনের মধ্যে দিয়ে দিই, নেক্সট দিন আমি এগুলা ব্যাখ্যা করব। সেটা হলো এই মানে এই কেসটার একটা খুব ইম্পর্টেন্ট কিছু হিস্ট্রি আছে, সেটা আমি একটু আপনাদেরকে বলি। যদিও এই কেস টেকিং করতে আমার এই তথ্যগুলোর দরকার হয়নি, কিন্তু আমি এই তথ্যগুলো কেন বলছি, যাতে আমি মেডিসিনটা পড়াতে গেলে আপনাদের মনের মধ্যে ওটা গেঁথে যায়। হ্যাঁ, আপনারা মেডিসিন যখন পড়াবো, এই মেয়েটাকে আপনারা ইয়ে করবেন, কল্পনা করবেন, তাহলে দেখবেন যে মেডিসিনটা আপনাদের মনের মধ্যে ঢুকে গেছে। তো
তো ছোটবেলা থেকে ফ্যামিলি মেম্বার, বিশেষ করে এই মেয়েটার পিতা বাবা যে আছে তার দ্বারা সে অনেক বেশি ডমিনেটেড, বলা যায় সুপার ডমিনেটেড। তার দুই ভাই এবং দুই বোন আছে আর কি। হ্যাঁ, তো ভাই বোনদের ছোট, তো সে ওই ভাই বোনদের দ্বারাও সে এক ধরনের আহ, মানে খুব বেশি না হলেও এক ধরনের কিন্তু ডমিনেশনের বিষয় একটা থাকেই আর কি তার মধ্যে। তো এই জন্য সে কি করে, এই ভাই বোন গুলার এই মানে চারজনের মধ্যে সে হচ্ছে অনেক বেশি ডোমেস্টিক ওয়ার্ক করে, মাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। আমি আশা করছিলাম যে আপনারা দুই একজন আচ্ছা থাক, মেডিসিনের নাম না বলি, পরে বলতেছি। তো আহ, সে মাকে সব ধরনের সহযোগিতা করে। বাবা চেয়েছে যে ইঞ্জিনিয়ার হতে, সে অন্য কিছু হতে চাচ্ছিল, কিন্তু বাবা চেয়েছে যে আমার এই মেয়েটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, একটা ডাক্তার, আমি এটাকে ইঞ্জিনিয়ার বানাবো। সে ইঞ্জিনিয়ারিং এ বাবার ইচ্ছার কারণে সে ইঞ্জিনিয়ারিং পড়ে। বাবাকে প্লিজ করার জন্য, সন্তুষ্ট করার জন্য তার যা যা সম্ভব সে তা করেছে। সে অন্য কিছু হতে চেয়েছিল। হ্যাঁ, সে তখন বলেছিল মনে নাই, হয়তো বা সে ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু বাবা বলছে ইঞ্জিনিয়ার, এই কারণে সে ইঞ্জিনিয়ার হয়েছে। সে অনেক কিছু করেছে পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য, পরিবারকে কেয়ার করেছে। হ্যাঁ, সে বলছিল যে আমি বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, কারণ আমার বংশের মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে, আমার পরিবারের দুর্নাম হতে পারে, আমার বাবা ছোট হয়ে যেতে পারে, এই কারণে আমি আমার পরিবারকে দুর্নাম। একজন লিখেছিলেন যে কোকুলাস, হ্যাঁ, কোকুলাসের বিষয়টা কিন্তু আলাদা। কোকুলাসকে আমরা কোথায় দেখেছি? কোকুলাসকে দেখেছি অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, রিকগনাইজ দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। কিন্তু সে কিন্তু অ্যাকসেপ্ট করেনি, সে কিন্তু তার বয়ফ্রেন্ডকেই সে বিয়ে করবে সেটা কিন্তু ধরে রেখেছে। কোকুলাস হলে কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে নিত, ঠিক আছে বাবা ও ইয়ে করেছে, রিয়েলিটি তো বুঝতে পারছি, বাপ তো আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে না, আমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে, ঠিক আছে মেনে নিলাম, বিয়ে করলাম। এটা হলো কোকুলাস। ঠিক আছে, কোকুলাসের বিষয়টা একটু করে বলে দিলাম। তো আমি এই মেয়েটাকে একসময় বলতেছিলাম যে আপনার বাবা কি খুব রাগী? তো বললো যে হ্যাঁ খুব রাগী। তো বলছে আপনার বাবা এই যে এত ডোমিনেটিং করে, এত রাগ করে, তো আপনি কি করে সহ্য করেন, মানে টলারেট করেন কি করে? সে বলছে যে ডাক্তার সাহেব আপনি যাই বলেন, সে আমার বাবা, সে আমাকে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিয়ে আজকে আমি যে আপনার সামনে আজকে ইঞ্জিনিয়ার হিসেবে এই অবস্থানে এসেছি, আপনার সামনে এসেছি, এটা কিন্তু তারই অবদান। বেসিক্যালি সে সবকিছু একটা মিক্সড মেয়ে, সবকিছু একটা মিক্সড। তার পিতার দ্বারা সে ডোমিনেশনের শিকার, চাইল্ড, মানে সে এমন ডোমিনেশন, সে তো চাইল্ড, পিতা যা করছে তার যে ইমোশন, তার যে ফিলিংস, তার যে লাভ, তার যে অ্যাফেকশন, সবকিছুকে তার বাবার ডোমিনেশন একদম কি কথা পুরো ক্র্যাশ করে ফেলছে, ক্র্যাশ, একদম চূর্ণ বিচূর্ণ, একদম ক্র্যাশ করে ফেলতেছে, তার ইমোশনকে একদম সাপ্রেস করে ফেলছে। ভালো করে বুঝেন, আমি কিন্তু আপনাদের কিন্তু মেডিসিনের ডক্ট্রিন অফ সিগনেচার বুঝাচ্ছি, মেডিসিনের নাম বলতেছি না, কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার ক্র্যাশ, তার ইমোশনকে ক্র্যাশ 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 করে ফেলতেছে। হ্যাঁ, ইমোশনকে সাপ্রেস করে ফেলতেছে। সে কি করছে? সে ইল্ড করছে বাবার ক্র্যাশিং এ, সে সারেন্ডার করছে, সে বাবাকে ফলো করছে, সে জাস্ট বেন্ড, একটু মাথাটা নত করছে বাবার সামনে। সব সময় সে তাকে খুশি করার চেষ্টা, প্লিজ অলওয়েজ তার বাবা মাকে, প্যারেন্টস কে সে বলছে যে ঠিক আছে বাবা আমি করব আমি করব আমি করব, কিন্তু ভিতরে বাবাকে মুখে বলতেছে কিন্তু ভিতরে চাইছে অন্য আরেকটা কিছু। বাবার ইচ্ছার কাছে সে নত স্বীকার করছে, বারবার নত হচ্ছে। এবার যখন তার বিয়ের সিদ্ধান্ত, বিয়ের বিষয়টা আসলো, এই আমার বন্ধুর ছেলেকে তোমাকে বিয়ে করতে হবে, তখন সে কি করলো? আগেকার সময়ের তুলনায় সে, এই যে আগে নত হতো, এবার সেই স্ট্রং হয়ে গেল। এবার সে তার ভালোবাসার জন্য লড়াই করছে, সে পুরো পরিবারের সাথে ফাইটিং, শুধু বাবা মা না, আত্মীয় স্বজনের সাথে ফাইটিং করতেছে। আমি অনেক বেশি শক্তিশালী, আমি এটা করেই ছাড়বো, নাতে আমি বিয়েই করব না, ওই ছেলের সাথে যদি বিয়ে না হয় আমি বিয়েই করব না। এই মেয়েটা কত দৃঢ় দেখেন, এই মেয়েটা সততা কত দৃঢ় দেখেন। অনেস্টলি সে বলছে আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি পালিয়েও যাই বিয়ে করব না, আমি অন্য কাউকে বিয়ে করব না। হোয়াট এ ফিলিংস, চিন্তা করেন কি টাইপের মেন্টালিটি, কি টাইপের পার্সোনালিটি হলে এরকম
কথা বলতে, আমি বিয়ে পালিয়েও বিয়ে করব না, আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি তাকেই বিয়ে করব। কি ধরনের ভালোবাসা একবার চিন্তা করে দেখেন। একদিকে কি হচ্ছে, সে ডোমিনেটিং হচ্ছে, ক্র্যাকিং হচ্ছে, ক্র্যাশিং হচ্ছে, ঠিক আছে, ক্র্যাশিং, এই মেডিসিনের ডক্ট্রিন। তো যাক, আমি ওষুধ দিয়ে তো তার ওইটা বুঝতে পারলাম যে শ্বাসকষ্টটা কমে গেছে। তো প্রথম ফলো আপে যখন সে আসলো 1-1.5 মাস পরে, তখন এসে বলতেছে যে ডাক্তার সাহেব, আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে হোমিওপ্যাথি যে হলিস্টিক প্যাথিটা কি বলেছিলাম, সার্বিকভাবে সার্বঙ্গিক ভাবে উন্নতি করবে, সবকিছু ঠিক করে দিবে। আমরা আগের কেসে কি দেখেছিলাম মনে আছে? কি দেখেছিলাম কেউ বলেন দেখি, হলিস্টিকের কেস? স্যার পরিবেশ মানে বাড়ির পরিবেশও ঠিক করে দিবে। হ্যাঁ, বাড়ির পরিবেশও ঠিক করে ফেললে, এটাও হলিস্টিক। এই 1-1.5 মাস পরে আসছে। স্যার আপনার ভিডিও হচ্ছে না। লাইকো ভাই, লাইকো হলো আলাদা জিনিস, লাইকো নিয়ে তো আসবো আমি। কার্সিনোসিন মনে হচ্ছে, হ্যাঁ ধন্যবাদ, কার্সিনোসিন কাছাকাছি। তো যাক, তো পেশেন্ট প্রথম ফলো আপে বলছে যে এখন আমি সবার সাথে ফাইট করতে পারি, আমি প্রোটেস্ট করতে পারি, আমি আমার নিজের খোলসের ভেতর থেকে বাইরে আসছি, আমার ভিতরে যে ইমোশন ছিল, আমার ভিতরে যে ফ্রাস্ট্রেশন ছিল, সেটা বেরিয়ে আসছে। আমার যে আমার হৃদয়ের মধ্যে যা ছিল, আমার যে ইমোশন ছিল, ইমোশনাল লাঙে যে ইমোশনটা জ্যাম হয়েছিল, যার কারণে আমার শ্বাসকষ্টটা হতো, সেটা ছুটে গেছে। আমি আমার বাবার সাথে কথা বলতে পারছি, লড়াই করতে পারছি, তার উপরে চিৎকার করতে পারতেছি। কিন্তু আমি সবসময় করি না, আমার স্বভাবের কারণে, তার তো স্বভাব মাইল্ড, তার কারণে আমি জাস্ট একটু করে মুখটা বন্ধ রাখি। আগে আমি এটাই করতে পারতাম না। তো তাকে যখন আমি মেডিসিনটা প্রথম দিলাম, তার রিয়াকশন ছিল মেডিসিন দিয়ে সে তার মুখটা ফুটে গেল, তার বাবার সাথে সে ঝগড়া শুরু করে দিল, কেন বিয়ে দিবা না। তারপরে কি হলো, তারপরে তার ইমোশনাল জ্যাম যেটা ভিতরে জমেছিল লাঙের মধ্যে, তা বেরিয়ে আসলো। চিন্তা করে দেখেন হোমিওপ্যাথি কোন জায়গায় কাজ করে। বাবার সাথে সে কথাই বলতে পারতো না, ওই ইয়াতে সে ঝগড়া শুরু করে দিল, আমি করব, আমি ওকে বিয়ে করব, আমি তোমার কথা মানবো না, আমি তাকেই বিয়ে করব। পিতা মাতা তো পুরা ভাবনায় পড়ে গেল যে এই আমার মেয়ে আবার কি হইলো, এরকম তো ছিল না, মেয়ে তো আগে এরকম ছিল না, কিভাবে মুখ ফুটে, তার মুখটা ফুটলো কি করে, কথা বলা কি করে শুরু করলো। পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব আপনি কি মেডিসিন দিয়েছেন আমাকে, হ্যাঁ আপনি আমাকে কি মেডিসিন দিয়েছেন। আমি বললাম যে হ্যাঁ এটা কি মেডিসিন, মানে বলতেছে যে আপনি মেডিসিন, এটা কি মেডিসিনের কারণে হয়েছে নাকি। হ্যাঁ অবশ্যই, আমাদের মেডিসিন যে কোন লেভেলে কাজ করে এটা তো আপনি জানেন না। আমি কনফিডেন্টলি বললাম তাকে, আপনার দেখেন খুব তাড়াতাড়ি আপনার বিয়ে হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এটা, মানে আমি কথা বললাম কনফিডেন্টলি, কিন্তু আমারও একটা ইয়ে ছিল। মজার ব্যাপার হলো ওই ছেলেটার সাথে বিয়ে হয়ে গেছে, 2-3 মাস পরে তার সাথে বিয়ে হয়ে গেল, এবং হাজবেন্ডকে নিয়ে এসে আমার কাছে 1-1.5 বছর পরে এসেছিল। তখন অন্য একটা সমস্যা নিয়ে আসছিল, তার কিছু পিরিয়ড রিলেটেড বিষয় নিয়ে। তখন আমি ফলো আপ নিলাম যে তার কোনো শ্বাসকষ্ট ছিল না, ঠান্ডা জনিত কোনো প্রবলেমও ছিল না। কি দারুণ ভাবে হোমিওপ্যাথি কাজ করে আপনি চিন্তাই করতে পারবেন না। 5 বছর ধরে মেয়েটা ভুগলো, ছেলেটাকে বিয়ে করতে পারলো না, বিয়ে করতেই পারছিল না। কি জাদু আছে, একটা ডোজ কি করতে পারে। আচ্ছা, আমি পেশেন্টটাকে কি ওষুধ দিয়েছিলাম জানতে চান, না সামনের ক্লাসে জানাই দেবো? আজকে ক্লাস শেষ, সাসপেন্স রেখে দিই নাকি? স্যার বলে না দেন, স্যার নাহলে বলেন, ঘুমান। স্যার বলেন বলে দেবো, বলে দেবো তাই না? থাকুক স্যার।